বলবে তুমি শুনবো আমি মনটা উজাড় করে মুখোমুখি হবে কথা নয়কো অগোচরে আজ শুধু কাটবে সময় তোমার আমার দেখো দেখো সেন্স অফ হিউমার দেখো দেখো সেন্স অফ হিউমার Welcome and welcome to the set of Deco Sense of Humor. প্রতিবারের মতো আমি শাহরিয়ার নাজিম জয় আপনাদের সামনে হাজির হয়েছি। সাথে থাকছেন আমার প্রিয় দুজন মানুষ যারা আপনাদেরও অনেক প্রিয়। সো আজকের ডেকো সেন্স অফ হিউমারে আমি যে গেস্টকে এখানে প্রথম ওয়েলকাম করব সে আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই এবং অত্যন্ত জনপ্রিয় একজন নায়ক যে আপনাদের অনেক 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 প্রিয়। আমি সেটে ওয়েলকাম করছি ইমনকে। ইমন, welcome to the set of Deco Sense of Humor. How are you, brother? I'm fine. বাহ, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি এবং তোমাকে দেখে বরাবরই ভালো লাগে। সুদর্শন একজন নায়ক তুমি, ভালো ব্যবহার তোমাকে নিয়ে দর্শকের অনেক প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ডেকো সেন্স অফ হিউমারে বসে। ডেকো সেন্স অফ হিউমার আমার পার্সোনালি খুব পছন্দের একটা প্রোগ্রাম, সেন্স অফ হিউমার। সো সাথে এখন ডেকো যোগ হয়েছে, চেষ্টা করব অনেস্ট ওপিনিয়ন দিতে। আমি আশা করি তোমার থেকে অনেক সুন্দর সুন্দর কথা জানতে পারবো ইনশাআল্লাহ। সো এই মুহূর্তে তোমাকে আর বিব্রত না করি, তোমাকে বসার সুযোগ করে দিই, কারণ আরেকজন গেস্ট আছেন আমার আজকের সেটে। ইমনের পাশে যাকে আমি বসাচ্ছি সে এই সময়ের নারীদের হার্টথ্রোব, মানে মেয়েদের, যাকে অনেক বেশি পছন্দ করে মেয়েরা, এবং সে ঢাকা অ্যাটাক নামে ছবিতে যে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন এবং খুব অল্পতে আলোচনার শীর্ষে উঠে এসছেন, সে হচ্ছেন ABM সুমন। সো সুমন, ওয়েলকাম টু দ্য সেট অফ ডেকো সেন্স অফ হিউমার। মানে তোমরা দুজনে দেখলাম যে এসে আমাকে খুব সহজেই জড়িয়ে ধরছো। সো এই জড়িয়ে ধরাটা মেয়েরা একটু কম ধরে আমাকে। সো আজকে আমি আসলে একটু বেশি বিব্রত হয়ে যাচ্ছি যে বারবার জড়িয়ে ধরাতে। ইমন, দীর্ঘদিন ধরে তুমি মিডিয়াতে আছো, দীর্ঘদিন ধরে তুমি স্ট্রাগল করছো এবং তোমার অনেক অর্জনও আছে। আমরা যখন ক্যারিয়ারের মধ্য গগনে ছিলাম তোমাকে দেখেছি, তুমি শুরু করেছো হাঁটি হাঁটি পা পা করে, বিজ্ঞাপন করেছো, নাটক করেছো, পরবর্তীতে ফিল্ম করেছো। যত দুরবস্থারই আসুক না কেন তুমি কখনো হাল ছাড়োনি। সো এই ক্রেডিটটা তোমাকে দিতেই হয় এবং তোমাকে এর জন্যে অন্তরের অন্তরস্থল থেকে সাধুবাদ জানাই যে একটি অঙ্গনকে আঁকড়ে ধরে তুমি পড়ে আছো। দ্বিতীয়, তোমাকে প্রশংসা করছি যে আমি দেখেছি পারিবারিক জীবনে তুমি অত্যন্ত একজন সুখী মানুষ। তুমি তোমার মাকে শ্রদ্ধা করো, তোমার স্ত্রী আছেন, সন্তান আছেন, তাদেরকে যথেষ্ট ভালোবাসো এবং সম্মান দাও। তুমি কি এর চেয়ে বেশি প্রশংসা আমার থেকে আর আশা করছো? এই প্রোগ্রামে এতক্ষণ প্রশংসা করে সময় ব্যয় করি না। আমি হয়তো চলে যাব, বাট ইটস এনাফ। ওকে সুমন, ওর সাথে আমার খুব অল্প দিনের পরিচয়। তো ওর সাথে পরিচিত হবার পর বুঝলাম যে ও আমাকে চিনে। আজকাল অনেকেই আমাকে চিনতো না বলেই আমি জানতাম। তো এই শোটা জনপ্রিয় হবার পর অনেকেই আমাকে চেনে, সেই একজন হচ্ছেন সুমন। That's not true. আমি আসলে I know you from way before যখন আপনি আসলে এটাই সত্যি কথা, নিজেকে একটু বিনয়ী হয়ে প্রকাশ করলাম। সো ও আমার এই শোটার খুব প্রশংসা করছিল, দেখছে, ও ভালো বলছিল, ওর কাছে ভালো লাগে। তো আমি এই সুযোগটা হাতছাড়া করলাম না যে তুমি নেক্সট গেস্ট। সো ও সেই দিন কথায় কথায় বলছিল যে ইমন একটি এমন একজন ছেলে জয় ভাই যে অভিনয় শেখার আগে পলিটিক্স শিখে গেছে। বলেছো কিনা? অবশ্যই বলেছো। Yeah, I did. এখন তোমাকে এই প্রশ্নের উত্তর তোমার কাছে আমি জানতে চাই। সুমন বলেছে ইমন অভিনয় শেখার আগে পলিটিক্স শিখে গেছে। There is a word. না আগে ওকে শেষ করতে দাও, ও কি বলে। আমার মনে হয় এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কারণ পলিটিক্স শেখাটা উচিত আমার মনে হয়। অ্যাটলিস্ট বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওটা প্রপার আমরা অ্যাপ্লাই করতে পারিনি এখন পর্যন্ত। প্রপার অ্যাপ্লাই যদি করতে পারতাম তাহলে বেটার যে কোন কন্ডিশনে যেতে পারতাম। সো আমার মনে হয় যে আরো ভালো করে শেখা উচিত ছিল। আমি প্রপার ইউটিলাইজ করতে পারিনি জিনিসটাকে।
তুমি বলছো যে তোমার আরো ভালো করে শেখা উচিত। বাট ও যে এরকম একটি কথা তোমার সম্পর্কে বললো, ওর চিন্তাধারা, এই জায়গায় তুমি ওকে কি বলবা ওর উদ্দেশ্যে? আমার মনে হয় যে ও যেই মানে পারপাসে বলেছে, ওর হয়তোবা যে কোনো জিনিস হয়তোবা আমার এগেইনস্ট ওর খারাপ লেগেছে। আমার মনে হয় যে ইন ফিউচারে ও যত আমার সাথে কাজ করবে, আমরা একসাথে কাজ করবো, ওর ধারণাটা চেঞ্জ করে দেবো, এটা আমার দায়িত্ব আসলে। বাহ, বিউটিফুল অ্যান্সার। তুমি কেন বলেছিলে যে ইমন অভিনয়ের আগে পলিটিক্স শিখে গেছে? আমাদের যত না বেসিক্যালি ইন্টারাকশন ছিল, তার চেয়ে বেশি ছিল মিডল ম্যান ইন্টারাকশন অ্যান্ড দেয়ার ওয়ার্ডস, যেটা আসলে অনেক ডেলিভারি হয়েছে। হ্যাঁ, তো ওটার উপর বেস করেই দ্যাটস অ্যাবাউট ইট। অ্যান্ড আমি কিছু জিনিস মেক শিওর করি যখন কিনা আমার আরও কোয়ার্টিস্ট থাকেন সেটে, স্পেশালি আমাদের হিরো থাকবে একটা ফিল্মে, তখন ডিরেক্টরের সাথে আমার ওই আন্ডারস্ট্যান্ডিংটা যেতে হয় যেখান থেকে আসলে স্ক্রিপ্টের উপর প্রভাব ফেলবে না। সো ওই জায়গাটা মেক শিওর করার জন্য আমাকে কিছু কাজ করতে হয়। যেহেতু নতুন আসছে এইসব ছোটো, ইউ ক্যান কল ইট পলিটিক্স অ্যাজ ওয়েল, ওই জায়গা থেকে আমিও পলিটিক্স জানি হয়তো একটু করে, বাট এটা আসলে নিজের সেফটির জন্য করা। এবং ওই জায়গাটা যদি আমি নিজেকে ক্লিয়ার না করি ডিরেক্টরের কাছে, ডিরেক্টর কখনোই জানবে না আসলে। ওকে, আমরা তোমার উত্তর পেয়ে গেছি। কারণ হচ্ছে যে আমি দেখি যে এখনকার মেয়েরা মানে তোমাকে অনেক বেশি পছন্দ করে। আমার ধারণা কেন, মানে কি তোমার ফিগারের কারণে, ব্যায়াম করো এই জন্য? কেন পছন্দ করার কারণ কি? মেয়েরা এত পছন্দ তোমাকে এত যে পছন্দ করে এটাই তো জানি না, দ্য ফার্স্ট টাইম জানলাম। এটা মিথ্যা কথা। কি ইমন, তোমার কি ধারণা, মেয়েরা তোমাকে বেশি পছন্দ করে না ওকে বেশি পছন্দ করে? আসলে এইভাবে কখনো জাজমেন্টের শিকার হয়নি, সো এটা আসলে কোনো ভোটাভুটির সিস্টেমও নেই। আমার মনে হয় যে অবশ্যই করে, কারণ ওর একটা ভালো একটা ছবি গিয়েছে, ঢাকা অ্যাটাক। কিন্তু তুমি বলেছিলে ওই ছবিতে হ্যাঁ। আরিফিন শুভ নায়ক ছিল, ও একজন নায়ক ছিল। Exactly, হ্যাঁ। ও বা আরিফিন শুভ তাদের জায়গায় যে কাউকে বসিয়ে দেওয়া হলেই সে ছবি সুপারহিট যা হয়েছে তাই হতো। এক্স্যাক্টলি, এই কথাটা তুমি বলেছিলে। আমি এই কথাটা বলেছিলাম। আমি সুমনের কথা ওইভাবে বলিনি, শুভর কথা বলেছিলে এবং বলেছিলে হ্যাঁ। এখানে যে যা ক্যারেক্টার করেছে। এটা আমি বলেছিলাম যে তাসকিন নামে একটা ছেলে ওখানে অ্যাক্টিং করেছিল, এবং আমি দেখলাম যে ওইখানে যদি আমিও কাজ করতাম বা অন্য কোনো হিরো যদি কাজ করতো, ওই ছেলেটা কিন্তু ওই ছেলেটার জায়গায় ঠিকই পপুলারিটি পেয়েছে। যে হিরো থাকার পরও একটা ভিলেন ক্যারেক্টারটা এত বেশি পপুলার হয়েছে, মেয়েদের কাছে এত বেশি অ্যাট্রাকশন নিয়েছে, এটা ফর দ্য ফার্স্ট টাইম, রাইট? এবং ওর জায়গাটা যেটা ছিল ওটা নিয়ে কোনো বার্গেনিংই যেতে যাচ্ছি না, কারণ ইমোশনের জায়গাটা পুরোটা হ্যান্ডেল করেছে খুব ভালো। আর গল্পটা আমার প্রশ্ন আমি অ্যানসার দিচ্ছি মাত্র, যে কেউ থাকলেই ওই ছবি যা হিট হয়েছে তাই হিট হতো, এখানে শিল্পীদের কোনো ক্রেডিট নাই। না, ক্রেডিট যদি না দিই তাহলে ভুল হবে। কিন্তু আমি যেটা মিন করে বলেছি যে ওইখানে যে কেউ যদি করতো, লাইক আমি যদি করতাম বা আপনি যদি করতেন, তাও ছবিটা ভালো হওয়ার সম্ভাবনা থাকতো, বিকজ অফ ঢাকা অ্যাটাকের গল্পটা। মানে দীপন ভাই এমন একটা গল্প চুজ করেছে যেটা আসলে ক্লিক করার একটা গল্প, মানে এই সময়ের গল্প, এবং ভেরি গুড মেকিং। ইভেন আমি দীপনদাকে বলেছিলাম যে আমি করলে আমিও ভালো, তো অন্য বললো যে হ্যাঁ গল্পটা অনেক ভালো। মানে কাউকে করে বলছি না, আমরা দুজনে একটা ছবি করেছিলাম, ওটা কিন্তু একটা ভালো গল্প ছিল, কিন্তু কোথায় জানি মিস ছিল যে এখানে নাই। সো আমি বলছি যে গল্পটা ভালো করার যে কেউ করলে ডেফিনেটলি তার জন্যই পজিটিভ। আই উড এগ্রি উইথ হিম, ডেফিনেটলি আমি করলে আমার জন্য পজিটিভ হতো। গল্পটা সবসময় বলেছি হিরো বেস ছবি না ওটা, আসলে একদমই গল্পটাই হিরো। সো ওখানে যেটা ডিমান্ড করলো, যেটা আপনার স্টোরিতে ডিমান্ড করবে, আপনার গল্পটা হিরো, আপনার মেকার কতখানি ক্রেডিবল তার উপর আপনার ফিল্মটা ডিপেন্ড করবে। সেম থিং হ্যাপেন উইথ ঢাকা অ্যাটাক, গল্প ওয়াজ দ্য হিরো, আমরা উই জাস্ট প্লেড লিটল ক্যারেক্টারস দেয়ার, নাথিং এলস। সো ঢাকা অ্যাটাক তো তোমার প্রথম ছবি ছিল? না, আমার থার্ড ফিল্ম। ফার্স্ট ছবি কি ছিল? অচেনা হৃদয়, যেটার কথা ভাই মাত্র বলল। সেকেন্ড ছবি কি ছিল? রুদ্র। আচ্ছা, কিন্তু ঢাকা অ্যাটাক কি তোমাকে লাইমলাইট এনে দিয়েছে? পরিচিতি একটু করে পরিচিতি, হ্যাঁ। সো এই চরিত্রটি করার পর যখন ছবিটি ব্যাপকভাবে দর্শক সমাদৃত হলো, তুমি কি ধরনের চেঞ্জ নিজের চারপাশে দেখতে পেলে? আমি আসলে কিছু জিনিস একদমই আমলে আনি না, যেমন আমি অনেক ছোটোবেলা থেকে ওয়ার্কআউট করি, তো জিম থেকে বেরোলে আমি ভুলে যাই যে আমি ওয়ার্কআউট করি, এরকম একটা বিষয় আমার মাথায়, আমার নিজের একটা দুনিয়া আছে, ওখানেই আগেও ছিলাম, এখনও আছি। এখন যেটা হয়েছে সেটা হলো গিয়ে একটা আনসেটল জায়গায় ছিলাম, অভিনয় ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য ফিউচার এই জায়গাটা নিয়ে, এবং আমার যে যতখানি ডেডিকেশন আমি অতখানি দেওয়ার পরে কি হবে, এই একটা ফিল্মের সাকসেস আমাকে সব কিছুর অ্যান্সার এনে দেয়, দ্যাটস অ্যাবাউট ইট। আর আমি যেটা ফিল করি সেটা হলো গিয়ে যে এক্সপেকটেশনটা দাঁড়িয়েছে মানুষের আমার উপর এবং আমার উপরে, ওই জায়গাটা আসলে কোনো ডেড এন্ড নেই, এটা সিঁড়ির উপরে এবং আমাকে উপরেই উঠতে হবে, নিজেকে সাজানো প্রতিদিন। তোমার জন্য কি এই বিষয়টি কখনো হিংসার কারণ হয়ে দাঁড়ায়, যখন সুমন ABM সুমনদের মতো ছেলেরা অনেক বেশি ডিরেক্টরদের আদর স্নেহ ভালোবাসা পায়, কিংবা সম্ভাবনা নিয়ে
মার্কেটে ঘোরাঘুরি করে, কারণ তুমি তো অনেক পথ পেরিয়ে আজকে এই জায়গায় এসছো এবং তোমাকেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবার জন্য এখনো যুদ্ধ করতে হচ্ছে। সো এদের আগমনকে তুমি কিভাবে, কি চোখে দেখো? আমাদের আগের প্রজন্ম যখন ছিল তখন তো আমরা এসেছি, সো এটা তো হবেই, ওর পরে আবার আরেকজন আসবে। এখন এখানে আসলে জেলাসি হওয়ার কোনো কারণ নেই। আমি যদি আমারটাতে বেশি করে ফোকাস করি, আমি যদি আমার নিজেকে চেঞ্জ আনতে পারি, কারণ সাকিব ভাই তো আমাদের মিনিমাম 20 বছর আগে এসেছেন ফিল্মে, উনি তো স্টিল নাও ভালো ভালো কাজ করে যাচ্ছেন। আমি যদি আমার এফোর্টটা ভালো করে দিই তাহলে এখানে জেলাসি কিছু না, আমারটা কি আমার ইমপ্রুভ করতে হবে। সো আমার মাথায় কখনো আসে না যে কে আসলো আর কে চলে গেল, এটা আমি জীবনেও ভাবিনি, হয়তো ভবিষ্যতে ভাববো না। আমি শুধু একটা জিনিস চিন্তা করবো যে হ্যাঁ, স্ট্রাগলিং ইন এ ফ্যাক্ট, স্ট্রাগলিং এমন একটা জিনিস যে স্ট্রাগলিং আপনাকে প্রতিনিয়ত করতে হবে। যে সুপারস্টার তাকেও স্ট্রাগলিং করতে হয়, কারণ নেক্সট ছবিটা যদি খারাপ হয়ে যায়। সো আমার এরকম অনেক ছবি আছে যে সুপারহিট হয়েছে, লাল টিপ, গহীনের শব্দ, প্লাস 5 টাকার প্রেম, এগুলো ভালো হওয়ার পরেও আমাকে আরও সচেতন হতে হবে, কারণ আমি যদি ভালো ছবিতে অভিনয় করতে না পারি ডেফিনেটলি সেই ছবিটা খারাপ যাবে। এই যে ঢাকা টাকার কথা হচ্ছে, যে ঢাকায় টাক ছবিটার যেই মাইলেজ পেয়েছে বা যেভাবে অভিনয় করছে, পরের ছবি যে ওরকম না হওয়ার জন্য কিন্তু নেগেটিভ, সেরকম আমারও লাল টিপটা ভালো গিয়েছে, এর পরের ছবিটা খারাপ যাওয়াতে আমারও প্রবলেম হয়েছে। সো স্ট্রাগলিং এভরিডে করতে হবে। ছবি খারাপ হোক, ফ্লপ হোক, ডাজন্ট ম্যাটার, বাট ওই একটা মানুষ ওই তার দেওয়া জায়গাটা থেকে বেরোয় আসবে, এটাই আসলে ক্রেডিবিলিটি। আসলে একটা ছবি ভালো হয়, নেক্সট ছবি ফ্লপ মানেই যে মানে দ্যাটস ব্যাড থিং না। মানে অভিনয়ের জায়গাটাতে একদম আঁকড়ে ধরে মানুষের আমি যেটা করছি ওটা পৌঁছে দেওয়া, এইটাই আমার সাকসেস। আমি একটা কথা ওর সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে এরকম অনেক ছবি আছে যে গল্প করেছে, অ্যাক্টিং, ন্যাচারাল অ্যাক্টিং করে গেছে, ছবি সুপারহিট হয়েছে এবং প্রডিউসাররা ডাকছে, টাকা দিচ্ছে, সাইনিং করাচ্ছে। এরকম অনেক ছবি আছে যে গল্পটা ঠিকঠাক বুঝতে পারিনি, এত বেশি এফোর্ট দিয়েছে যেটা জীবনে কোনো ছবিতে দেওয়া হয়নি, ওই ছবিটা খারাপ গিয়েছে বিকজ অফ স্টোরির জন্য। আপনি যখন অ্যাকশন বলবেন, অ্যাক্টিং করার পর কাট বলার দায়িত্বটা আপনার। যদি ভালো না হয় আপনি আমাকে বারবার নেবেন সেই অ্যাক্টিংটা। আপনি যখন স্যাটিসফাইড হন, আমার ধরে নিতে হবে যে আমার অ্যাক্টিংটা ভালো হয়েছে, বা ঝামেলা হলে তো আপনি ওই মুহূর্তেই শুধরান, যেহেতু ফিল্ম। সো এটা দায়িত্ব আমি দিতে চাই ডিরেক্টরকে। এখন ডিরেক্টররা বলছে, প্রডিউসাররা বলছে যে ইমনকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়ে গেছে, ইমনের সফলতার চেয়ে ব্যর্থতার সংখ্যা বেশি। এই অবস্থায় ইমন কি ভাবছে? আমাদের এর আগে ফেরদৌস ভাই, রিয়াজ ভাই ছিলেন এবং তারা অনেক ভালো ছবি, যখন কাউকে নিয়ে শুরু হয় আমাদের ইন্ডাস্ট্রিটার এমন একটা অবস্থা, বিশেষ করে কাকরাইলপাড়ার কথা বলছি, কন্টিনিউ টানে। কিছুদিন পর মানে একটা আর্টিস্ট তো দাঁড়াতে অনেক সময় লাগে। বোম্বেতে দেখেছি অ্যাক্টিং, নতুন একটা ছেলে, আমি নতুন অবস্থায় যে অ্যাক্টিং করেছি, এখন অ্যাক্টিং ম্যাচিউরিটি এসেছে, আমি বুঝি আমার ভুলগুলো, এগুলো বুঝি। তো যখনই আমরা ম্যাচিউরিটি অবস্থায় দাঁড়াই তখনই মানুষ ছুঁড়ে ফেলে দেওয়ার ট্রাই করে। এটা আমাদের ইন্ডাস্ট্রির কথা বলছি, বোম্বেতে এরকম না। তো যেটা বলছে ইয়েরা, তো ওরা বলতেছে যে আমাকে চলছে না, বা ওকে চলছে না, বা একে চলছে না। তো আবার যাদের কিনে ট্রাই করছে, করার পর আবার আমাদের সামনে এসে বলে যে ভেবেছিলাম বাদ দিয়ে দিব, নতুন দিকে ট্রাই করছি, ওদেরকে দিয়ে হবে না, তোদেরকে নিয়ে আবার ট্রাই করব। আবার আমাদেরকে সামনে এসে আবার আরও সিনিয়রদেরকে যে বলবে ওনারা, ওই মানুষগুলাই যে ওদেরকে নিয়ে ট্রাই করতে হবে। ওনাদের ট্রাইয়ের কোনোদিন শেষ হবে না আসলে। সো ওনারাই আবার এখন আমাকে নিয়ে ভাবছে যে মাঝখানে আসলে ওদেরকে নিয়ে ট্রাই করেছিলাম, ওরাও ব্যবসা সফল দিতে পারছে না। প্রযুক্তি অনেক স্ট্রং বলে আমার মনে হচ্ছে, তুমি কি মনে করো? আই থিঙ্ক আমাদের মেইন প্রবলেমটা হলো গিয়ে টিকেটের প্রাইসিং সিস্টেমটা। আপনি দেখবেন ওভার দ্য টাইম লাস্ট 20-30 ইয়ার্সে আমাদের 1 টাকার জিনিস বেড়ে 15 টাকা হয়েছে, কিন্তু টিকেটের দাম বাড়েনি। হলের টিকেটের দাম বেড়ে গেলেই ছবি ভালো হবে? ছবি হলের পরিবেশটা তো আমার মনে হয় আই নিড আ রিটার্ন প্রোডিউসার। আমি রিটার্ন প্রোডিউসার পাচ্ছি না, বিকজ আমি আমার টাকাটা তাকে তুলে দিতে পারছি না। সবাই বলে যে ফিল্মে এখন যারা আসছেন, অভিনয় করছেন, তারা আলটিমেটলি গিয়ে ওই নাটকই করছে, ফিল্মে আর জায়গা পাচ্ছে না, নাটকই করছে। উদাহরণ হিসেবে বলছেন গহীন বালুচরের তানভীর, সে এসেছিল ব্যাপক সম্ভাবনা নিয়ে, এখন তাকে দেখা যাচ্ছে নাটকের সেটে নাটকের নায়ক হিসেবে অভিনয় করছেন। তো আসলে একটা ছবি দিয়ে মানুষের, একটা চলচ্চিত্র নায়ককে নিয়ে অনেক স্বপ্ন থাকে মানুষের, অনেক সম্ভাবনা থাকে। তো ওদের ভবিষ্যৎ যদি সবাই মেপে ফেলে যে 1-2টি ছবি করে তারা আসলে নাটকই করবে, তখন তো আসলে ওই ছবিটির ডেপথনেসই কমে যায়, ছবিটিকে সফল করার চেষ্টাটাও কমে যায়। আমি জয় ভাই একটু আপনার সাথে শেয়ার করি যে যারাই ছবি বানাবেন, মানে আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি যে যারাই ছবি বানাবেন, এর আগেও বেশ কিছু ডিরেক্টর ছবি বানিয়েছেন, মানে নাম করা ডিরেক্টরের নাম আর বলতে চাচ্ছি না, যে ওনারা মানে খুব সহজেই যে ঠিক আছে আমি একটা নতুন ট্রাই করি হিরো। আমাদের মার্কেটে কিন্তু ধরেন যে ওই যে আপনি বললেন যে হিরো আছে, 8-10টা হিরো কিন্তু অলরেডি আছে। সো ওই হিরোরা কেন আসে? নাটক টাটক সব ছেড়ে তো ফিল্মটাই করতে চায় বেসিক্যালি। তো এদেরকে সুযোগ দেওয়া হোক না, এদেরকেই বানাক ঘুরিয়ে ফিরে। আমি একটা নতুন ব্রেক দিতে চাই। ওই ছেলেটা এসে কী করবে আলটিমেটলি? যে ছেলেটা ও আর 3টা ছবি করেছে, ওর একটা এক্সপিরিয়েন্স হয়েছে, প্রথম ছবির চেয়ে বেটার এখন।
আমার অনেকগুলো ছবি হচ্ছে, আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, ঘুরে ফিরে এ করুক, ও করুক, নাহলে আমি করুক, নাহলে আরেকজন করুক, ফিল্মের লোকগুলো করুক, তাহলে কিন্তু ফিল্মটা আরো বেশি ডেভেলপ করতে পারতো। মানে তুমি বলতে চাইছো যে এই মুহূর্তে নতুন ছেলে মেয়ের দরকার নেই, যারা পরিচিত আছে নতুন ছেলে মেয়ের তাদেরকে দরকার আছে নিয়েই অলরেডি। experiment করা মানে উচিত। আমি তো সুমনকে নতুন হিসেবেই বলবো, সে তো এখনো পুরনো হয়নি। সো এই যে 8-9 জন দাঁড়িয়েছে, আমরাও কিন্তু এখন করছি, ছবি করছি, বা আমাদের সিনিয়র যারা ওনারাও ছবি করছে, সবাইকে মিলিয়ে কাজে লাগাতে হবে। আমার ইচ্ছা হলো আমি একটা নতুন ব্রেক দিয়ে দিলাম, আর ওনাকে আগে মিনিমাম 1 বছর ওটাকে প্র্যাকটিস করাতে হবে, তারপরে হিরো হওয়া তো ইজি না আসলে। আমরা আসলে এতক্ষণ তোমাদের আমার film- একটু বড় অবশ্যই, আছে এই জায়গাটা, অবশ্যই। নতুনদের আনার এবং তাদের ফেইলিওরের পিছনে একটা বিশাল ভূমিকা আছে যারা বানাচ্ছেন ছবিগুলো। এক্স্যাক্টলি। তারা সাইকোলজি, মার্কেটের সাইকোলজি বুঝতে হবে ফার্স্ট অফ অল। আবেগ দিয়ে কোনো কিছু চলে না যখন কমার্স আসে, এটা আমরা ভালো মতো জানি। অ্যান্ড এই বিষয়ে আমার কয়েকটা প্রতিভাবান ডিরেক্টরের সাথে আর্গু হয়েছে কয়েকবার, এবং তারা তাদের মনের মাধুরী মিশিয়ে করবে, মার্কেটের যা চাহিদা সেটা বিবেচনা না করে। তাহলে যেটা হবে, প্রত্যেকটা ওই আতুর ঘরেই মারা যাবে। আমাকে এমন ছবি বানাতে হবে, আমার জনরা একটা, আমার স্টাইল একটা, বাট আমাকে মার্কেটের বিবেচনায় এই ছবিগুলো যখন গ্রামের অঞ্চলে যাবে, এই ছেলেগুলো কালার পছন্দ করে, কালারফুল থিংস পছন্দ করে, ওরা অ্যাক্টিংয়ের ধার কাছ দিয়েও যায় না। দে অলওয়েজ ডোমিনেটেড পিপল, তারা সবসময় তাদের বসের দ্বারা ডোমিনেটেড হয়। যখন তারা দেখে তারা হিরো চিল্লাচ্ছে তার বসের উপরে, দে লাভ ইট। দিজ আর দ্য ইমোশনস ইউ আর প্লেয়িং উইথ। ওইখানটা যখন আপনি যেতে পারবেন না, ইউর ফিল্ম উইল নট বি অ্যাকসেপ্টেড, আই উডেন্ট সে ফ্লপ। এই তখন যে এই ফার্স্টেই আপনি আমরা মনের মাধুরী মিশায়ে এমন একটা মার্কেটকে এমন একটা প্রোডাক্ট দিলেন যেটার গ্রহণযোগ্যতা কোথাও নাই, তখন আপনি ওই ফিল্মের লাইন আপে যা আছে সবার ক্যারিয়ার একবারে ধ্বংস করে দিলেন। তাহলে দর্শক যে মানে ফিল্মের লোকজন যে বলছে দর্শকের রুচি পাল্টিয়েছে, ডেফিনেটলি। তাহলে ও বলছে সেই সনাতন কথা যেটি না, দর্শক পাল্টেছে। চায় যে প্রতিবাদী হয়ে You have to have a বসকে fine balance though. Balance মানে করতে হবে। এখন যদি আমি একদম শুরুতেই এমন কিছু জায়গায় যাই যেখানে আমি আপনি বুঝবো, কিন্তু আমার হয়তো যে লোকটা ওই ট্রলি ধরছে সেই বুঝছে না, এ তো ইন্ডাস্ট্রির লোক, সেও বুঝবে না। কিন্তু ওই সাইকোলজির যদি স্টোরি করি, তাহলে তো আমার মানে 0.05% পিপল আন্ডারস্ট্যান্ড করবে। এটা তো আমার মার্কেট না, আমার মার্কেট একটা ব্রোকেন মার্কেট, এটাকে এক্সপান্ড করতে হবে। দীপঙ্কর দীপন তার স্টাইলের ছবি বানান নাই, উনি ওনার ইন্ডাস্ট্রির স্টাইলের ছবি বানাইছেন, যেটা কমার্শিয়াল ভ্যালু আছে। উনি যদি ওনার মতো বানাইতেন, উনি হয়তো কোনো গ্রামের নদীর পাড়ের কোনো কিছু একটা বানাইতো যেটা হয়তো ফ্লপ করতো, ছবি ভালো হইতো, কিন্তু ইন্ডাস্ট্রি নিত না। সময়ের একটা চাহিদা থাকে, তো প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করার একটা সময় থাকে। সস্তা জিনিস চাহিদা, কমার্শিয়ালি বেশি কালারফুল, এন্টারটেইনিং, পিপল নিড এন্টারটেইনমেন্ট। ইমন এই ব্যাপারে কি বলছো? আমরা অনেকটা বের হয়ে এসেছি এখন, কারণ রুচিটা চেঞ্জ হয়ে গেছে দর্শকের। আমি বারবারই বলছি, কারণ আমি কিন্তু বলছো রুচি চেঞ্জ হয়ে গেছে, বাট রুচি অনুযায়ী তো দিতেও পারছো না। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছিলাম। কোশ্চেন এইটা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার না, দেওয়ার দায়িত্ব প্রডিউসার আর ডিরেক্টরের। আমার দায়িত্ব অ্যাক্টিং করা। তাহলে কি আমরা এখনো একটা ব্ল্যাঙ্ক জোনে আসি যে আমরা বুঝতে পারছি না আসলে দর্শক কি চায়? এই জিনিসটি আমরা ক্লিয়ার না। দর্শক কি চায় সেটা হচ্ছে যে তাহলে এত কম হিট ছবি হচ্ছে কেন? দর্শককে একটু ডিফারেন্ট টাইপের কিছু দিতে হবে, মানে একই রকম হয়ে গেলে চলবে না। কলকাতার ছবিগুলো যে আসছে, এগুলো কি হিট হচ্ছে সবগুলা? একটা ছবি তো চলছে না, একটা ছবিও চলছে না। তো তার মানে কি ওগুলো দিয়েও কি রুচি চেঞ্জ হয়ে গেছে? দর্শক আসলে নতুন কিছু দেখতে চায়, ওদের হাতে এখন মোবাইল, ওরা টিপ দিলেই সব কিছু দেখতে পাচ্ছে। তো আমরা যদি এখন যুগের সাথে তাল মেলাতে না পারি, আমরা যতই বল না কেন আমাদের এটা নাই ওটা আসলে শুনবে না দর্শক। ওরা ভালো কিছু দেখতে চায় হলে যে। সো এটা নিয়ে আসলে ভাবার সময় হচ্ছে, শুধু আমাদের না, যখন সরকারের। পরমব্রত এসে এই দেশে সিনেমা করে তখন তোমাদের কেমন লাগে? খারাপ লাগে? এটা ভালো লাগার বিষয় না আসলে, বিষয়টা এটা ভালো লাগারই বিষয় না। একটা ন্যাশনাল, আমি বলবো যে একটা অনুদানের ছবি এসে সে করে যায়, তাদের অনুদানের ছবিগুলোর সময় আমরা কোথায় যাই? আমাদের শাকিব খান যখন সেই দেশে দাবিয়ে বেড়ায় তখন কি খারাপই লাগে নাকি? ভালো লাগে, একদম অনেস্টলি বললাম, ভালো লাগে। কারণ ওরা মাঝখানে এমন একটা অবস্থা করেছিল যে শুধু কলকাতার ওরাই ছবি করছে বাংলাদেশে, আমাদের খবর নাই। তো এর মধ্যে আমাদের একজন প্রতিনিধি যখন যে ভালো করে, সেটা একটা সুখের বিষয়, একটা আত্মতৃপ্তির জায়গা। আমার কাছে ভালো লেগেছে। তোমারও তো তাই হওয়ার কথা। আমার অবভিয়াসলি আমি মনে প্রাণে এবং এককভাবে বিশ্বাস করি, মানে আমার নিজের কাছে, যে সাকিব খান ইজ দ্য বেস্ট থিং এভার হ্যাপেন টু দ্য ইন্ডাস্ট্রি। আই থিঙ্ক আপনার সাথে কনভারসেশনে আমি বলেছিলাম এই কথাটা। এই ছেলেটার হয়তো একমাত্র ব্যাড লাক যে ও আমাদের মতো একটা ইন্ডাস্ট্রিতে জন্মেছে, যে যাকে অন্য আরেকজনকে হতে ডেফিনেটলি, যখন সে এসেছিলেন আই হার্ড লট অফ স্টোরিজ, তুমি মুমুকের মতো হও, ইনস্টেড অফ এই ছেলেটার যে বিউটিটা আছে এটা বের করি, এই ছেলেটাকে অন্য একটা লেভেলে নিয়ে যায়, ওই চেষ্টাটা কেউ করে নাই। ওনার একমাত্র দুঃখ এটাই হওয়া দরকার। আর উনি যখন কিনা ইন্টারন্যাশনাল লেভেলে এরকম রাজ করে, তখন আমি কি দেখি? আমি দেখি ওদের সুপারস্টার, তার পাশে আমার সুপারস্টার, এন্ড আমার সুপারস্টার লুকস বেটার দেন দেয়ার সুপারস্টার। এটা আমার জন্য প্রাউডের ব্যাপার। আর পরমব্রতের যে ব্যাপারটা বলবো, লুক,
আর্টিস্টরা বাউন্ড টু অ্যাক্ট, দে লাভ এ স্ক্রিপ্ট, দে লাভ এ ক্যারেক্টার, দে জাম্প ইন। ইটস নট এ ওয়ার। ইকোনমিক সিস্টেম যেটার সাথে যৌথ প্রযোজনা এটা ওইটা জড়িত, ট্যাক্স জড়িত, এটা আসলে নিয়ম নীতি প্রণয়ন করে তারা দেখবেন। হ্যাঁ, তারা যদি স্ল্যাক অফ করে তাদের প্রবলেম, এটা এতে দেশ ক্ষতি হবে। কিন্তু একটা আর্টিস্ট যে কোনো জায়গায় বিচরণের ক্ষমতা রাখে। আমাকে কলকাতাতে যদি আজকে কোনো প্রোডাকশন ডাকে, আই উইল ডেফিনেটলি গো। আমার যদি ক্যারেক্টার পছন্দ হয় আমি কেন করবো না? আমি আর্টিস্ট, আই উইল প্লে ইন এ ফিল্ম, আই উইল এন্টারটেইন পিপল। এনিওয়ে, তোমাদের ব্যক্তিগত মতামত শুনতে গিয়ে আমরা অনেক সময় খেয়ে ফেলেছি, কারণ তোমরা ফিল্ম নিয়ে যেভাবে কথা বলছো মনে হচ্ছে এক একজন গবেষক, এবং আমি যেভাবে প্রশ্ন করছি মনে হচ্ছে বোদ্ধা। আমরা আসলে সেরকম পর্যায়ের কেউই না, আমাদের শোটা একটা ফান শো। উই আর ফ্রেশ দো। সো আমি মনে করি যে ইমনের এই মুহূর্তে ইমনকে হালকা করার জন্য আমি ঢাকা অ্যাটাক ছবির সেই আইটেম সংটা ইমনকে শোনাবো, সাথে সাথে দর্শকও শুনে আসবে ঢাকা অ্যাটাকের সেই আইটেম সং। টিকাটোলের মোড়ে একটা অভিসার সিনেমা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে। ইমনকে তো সুমনের ছবির গান শুনিয়ে দিলাম, এখন ইমনকে প্রশ্ন আমার ছিল করার যে তোমার অভিনীত সব ছবির ভিতরে তোমার সেরা ছবি কোনটি? আমার এর মধ্যে কিছু ছবি আছে যেগুলো আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তুমি উত্তর ছবি সংক্ষেপে দিয়ে দাও, কারণ লাল টিপ। লাল টিপ, লাল টিপ, হ্যাঁ, লাল টিপ তোমার জীবনের সেরা ছবি। নায়িকা ছিল কুসুম আমার শিকদার। জীবনের সেরা ছবি বলবো না, আমি বলবো যে ওটা আমার মানে ছবির একটা ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট বলবো ফিল্মের। সারা দুনিয়া ঘুরে তোমরা শুটিং করেছো, অনেক দেশে গেছো, অনেক দেশে গিয়েছিলাম, অনেক গর্জিয়াস বাজেট পেয়েছো, অনেক ভালো একটা সুযোগ তুমি অনেকটা পেয়েছো। ভালো মার্কেটিং ছিল, এবং ওই লাল টিপ ছবিটা আমার ক্যারিয়ারের জন্য প্লাস পয়েন্ট। এই জন্য বলবো যে ওই ছবিটার পরে আমার বেশ কিছু ভালো ছবি করা হয়েছে, আরো ওইটা দেখে আরো অনেক ছবি নিয়েছে অনেক ডিরেক্টর প্রোডিউসাররা। সো ওই ছবিটাকেই তুমি বলছো। সো ABM সুমনের জন্য একটি উপহার আছে, ইমনের করা লাল টিপ ছবির একটা দুর্দান্ত গান। সো আমরা দেখে আসি লাল টিপ ছবির দুর্দান্ত লোকেশনের দুর্দান্ত একটি গান, যেটি দেখে ABM সুমনের মনে একটু হিংসা লাগবে। হারিয়ে যাওয়া স্বপ্নে আমি দেখেছি তার মুখ, তারারা ঝিলে ফোটা পদ্ম যেন কি যে অপরূপ। ABM সুমন মানে কি? আবু বকর মোহাম্মদ। আবু বকর মোহাম্মদ সুমন, বেসিক্যালি আবু বকর মোহাম্মদ আজফারুজ্জামান। তো ABM ইউ অনেক কিছুই আরো বাদ দিয়ে দিছো। একদম বাবা ছোটবেলা থেকে এবিএমটা শর্ট করে দিত। ABMটা শর্ট করে দিয়েছে। ওকে, যাই হোক, তারপরে তুমি পুরো নামটা একবার বলো, দর্শক তোমার পুরো নামটা একবার শুনুক। আবু বকর মোহাম্মদ আজফার উজ্জামান, আর সুমন হলো গিয়ে আমার ডাক নাম। বাহ, সেই সুমনকে আমরা এখন ABM সুমন নামেই চিনি। তো আমাদের এখন একটা পর্ব, যে পর্বটিতে সবার অংশগ্রহণ করতে হয়। আমি কিছু নাম বলবো, সেই নামের পাশে তোমরা দুজন বিশেষণ বসাবে। নামগুলো আমাদের ইন্ডাস্ট্রির মানুষেরই, তোমাদের তাদের সম্পর্কে যে ধারণা স্বচ্ছ, খুব সুন্দর উত্তর চাই দর্শকের জন্য। সো শুরু করছি। আরিফিন শুভ। গুড ম্যান। আরিফিন শুভ। হার্ড ওয়ার্কার। শাকিব খান। দ্য সুপারস্টার। সুপারস্টার। ফেরদৌস। দ্য ফার্স্ট সুপারস্টার অফ বোথ বেঙ্গল। ফেরদৌস। ট্যালেন্টেড। রিয়াজ। extraordinary actor. Nice person. ইমন। Brother. ইমন। Brother. নীরব। I have never met him, so I don't know. Oh, once. He seems all right. তুমি তাকে স্ক্রিনে দেখোনি? স্ক্রিনে দেখে তো আর পার্সোনালি বুঝবো না। তার স্ক্রিনে ও দেখে আচ্ছা কেমন আচ্ছা। লেগেছে? গুড লুকিং। কে বেশি গুড লুকিং, ইমন না নীরব? ইমন। নীরব। Friend. Not an actor. Definitely actor. শাবনূর। Oh, the queen. He is a university. পূর্ণিমা। The diva. Oh, actress and fun-loving. অপু বিশ্বাস। The scandal. Very calculative. মাহিয়া মাহি। Ogni. Good dancer. নুসরাত ফারিয়া। I have no idea. I've never met her.
বিউটিফুল। পরিমণি, দ্য নায়িকা। পরি। চিত্রনায়িকা মৌসুমী। ও কি বলবো, ওনার বিশেষণ তো দেওয়াই যাবে না। শি ইজ লাইক প্রিন্সেস। তিশা। ট্যালেন্টেড। ও আচ্ছা, তিশাকে চিনতে তোমার 2 বার টাইম নিতে হলো, না, এরপর না, তুমি তিশা সম্পর্কে কিছু বলার অধিকার রাখো না। জয়া। মাস্টার। সুপার ট্যালেন্টেড। অপর্ণা। কি চিনো না? না, পার্সোনালি না। চিনো না? পার্সোনালি না, পার্সোনালি বলছি না, স্ক্রিনে চিনো? বা মানে কোনো বিশেষণ দেওয়ার মতো করে চিনি না। গুড অ্যাক্ট্রেস। বেশি নার্ভাস হয়ে গেছো নাকি? না না না, আই এম অল রাইট। জয়, শাহরিয়ার নাজিম জয়। দ্য দুষ্ট লোক। আই জাস্ট লাভ হিম। এনিওয়ে, এখন তোমার প্রিয় ডিরেক্টরকে বাংলাদেশে? দ্যাট উইল বি ডেফিনেটলি দীপঙ্কর দীপন। তোমার প্রিয় ডিরেক্টর কে বাংলাদেশে? একজন। আমি জানি ও তোমাকে পলিটিশিয়ান বলছে, সো তুমি অনেককে ম্যানেজ করার চেষ্টা করবে। জাকির হোসেন রাজু। বাংলাদেশের ফিল্ম মেকারদের ছবি না দেখে তো কেউ আর ফিল্ম অ্যাক্টর হও নাই। যে কম করছো ছবি তারও সেই বিষয়ে অবশ্যই একটা নলেজ থাকা দরকার। সো আমি এখন ডিরেক্টরদের কথা বলবো, তার পাশে বসাতে হবে বিশেষণ। মন্তাজুর রহমান আকবর। কিংবদন্তি। অ্যাকশন ডিরেক্টর। বদিউল আলম খোকন। দ্য প্রেজেন্ট। স্টাইলিস্ট ডিরেক্টর। দেলোয়ার জাহান ঝন্টু। বিগ নেম। ইজ এ লিজেন্ড। গাজী মজহারুল আনোয়ার। অ্যানাদার বিগ নেম। What can I say about Gaji Mazharul Anwar? He is a legend. আমজাদ হোসেন। দ্য কিং অফ ডিরেক্টর্স। Superpower. শাহিন এবং সুমন। প্রেজেন্ট। Smart director. মোস্তফা সরওয়ার ফারুকি। হি ইজ কনফিউজিং। He is a good director. Why he is confusing? মোস্তফা সরওয়ার ফারুকি কনফিউজিং কেন? ওনার প্রজেক্ট দেখলে আমি কনফিউজ হই, সেই জন্য। একটু ব্যাখ্যা চাই। যতখানি ডেপথ চিন্তা করে ঢুকি ওনার প্রত্যেকটা কাজের ব্যাপারে, প্লট চুজিং অ্যান্ড মেকিং দেখার পরে আসলে আই গেট কনফিউজ যে ওয়েদার ইট ওয়াজ এ গুড ফিল্ম অর নট। অ্যান্ড I think except for television, I didn't like any of his films. I liked telefilm because it had the depth of psychology. মানে psychology একটা বিশাল depth ছিল. So I liked that part. Making not so much, but the story was there. Deliveries were there. Especially চঞ্চল ভাই আর মোশাররফ ভাই যখন কিনা টুগেদার স্ক্রিন শেয়ার করে, একজন তো আরেকজনকে ফাটায় দেয় একদম অভিনয় করে। এনিওয়েজ, তুমি তিশাকে বিশেষণ দিতেও পারো নাই। না, আমার অমিতাভ রেজা চৌধুরী। আয়নাবাজি, গুড ডিরেক্টর। গুড ডিরেক্টর বললে পারতা, আয়নাবাজিটা হঠাৎ বলে উঠলা কেন? আয়নাবাজি ল্যান্ডমার্ক। সো মানে আমরা অনেক দিন ধরে দেখছিলাম না একটা ভালো ফিল্ম। হ্যাঁ, স্পেশালি Amitav Bhai is a creator. Very creative. তোমাদের director. উত্তরগুলো কি খুব বেশি মডার্ন হয়ে যাচ্ছে না? সাধারণ দর্শকের বোঝার বাইরে চলে যাচ্ছে না? মানে এটা তো ইন্ডিয়ান শো না, এটা বাংলাদেশের না, যেহেতু আমজনতার এক কথায় বলতে হবে এই শো, জন্য। সেন্স অফ হিউমার। প্রত্যেকটা কথায় যদি প্রেজেন্ট, মডার্ন এগুলি অ্যান্সার হয় তাহলে দর্শক কমিউনিকেট করা কঠিন হবে। আবার কিছু আমি দর্শক সেন্স অফ হিউমারের রেগুলার অডিয়েন্স। হ্যাঁ, এতগুলো নাম সে কোনোদিন জিজ্ঞেস করে নাই কাউরে। আই ডোন্ট নো ওয়াই। উনি একদম মনে হয় এখন পর্যন্ত 20টা নাম জিজ্ঞেস করছেন। ওকে, এবার আমরা সিনিয়রদের কাছে চলে যাই। সিনিয়র হিরো আলমগীর স্যার। দ্য ম্যানলি অ্যাক্টর। অনেক পার্সোনালিটি সম্পন্ন একজন নায়ক। সোহেল রানা স্যার। ও স্মার্টেস্ট হিরো বাংলাদেশের। ড্যাশিং হিরো। ফারুক স্যার। হি ইজ গ্রেট। গ্রাম বাংলার নায়ক। সো তোমাদের এই তিনজন মহানায়কের ভেতরে মানে এক নাম্বার তোমাকে যদি হতে বলা হয়, কাকে তুমি দিবা সে এক নাম্বার, বা তাদেরকে তুমি কাকে এক নাম্বার চোখে দেখো? আমি কারোর মতো হতে চাই না, বাট স্ক্রিনে প্রেজেন্স সবসময় সোহেল রানার প্রেজেন্ট
ওয়াজ মেসমারাইজিং সবসময়। আর ফারুক ভাইয়ের অভিনয় আমার কাছে সবসময় ভালো লাগছে। তোমার কি মনে হয়? আমার সোহেল রানা। ওকে, আমরা ওনার সাথে অনেক ক্লোজ, আমরা ওনাকে এই খবরটা স্ক্রিনে প্লিজ দিয়ে প্লিজ দিতে পারবো। প্লিজ। ইমন সম্পর্কে এখন তোমার 3টি দোষের কথা বলতে হবে। ইমনের 3টি দোষ, ভুল। ইমন এই ইমন না হয় কি ইমন হলে ভালো হতো, ইমনকে বিশ্লেষণ করবা তুমি। ওয়ান, সেটা হলো গিয়ে উনি ওনার প্রথম দিকের কিছু কাজ আমি দেখেছিলাম। উনি প্রথমে এসে মানুষ যেটা বলেছে হতে ওটা হওয়ার ট্রাই করেছে ইনস্টেড অফ বিং হিমসেলফ। নিজে যদি যা ছিল ওটা যদি হয়ে ক্যামেরা আসতো, পর্দায় আসতো, আই থিঙ্ক অনেক বেটার কিছু হতো এবং ওখান থেকে আজকের অনেক প্রশ্ন আপনি করতে পারতেন না, সেটা যদি সে করতো, আমার যেটা মনে হয় পার্সোনালি। অ্যান্ড নাম্বার টু, একদম ট্রেডিশনাল নায়কের জায়গাটায় উনি এখনও সাইকোলজিক্যালি আটকানো। তো ওখান থেকে যদি উনি চেঞ্জের কথা ডেফিনেটলি বলছেন, তো ওনাকে ওখান থেকে যদি নিজেকেও একদম চেঞ্জ করে আন, আমি প্রিটি শিওর এখন উনি ওটা ফিল করছেন অ্যাক্টিংয়ের জায়গাটা খুব রিচ করা, হ্যাঁ, যে ওই জায়গাটা ইম্পর্টেন্ট লুকের চেয়ে, আই বিলিভ। নাম্বার 3, দিস ইজ নাম্বার 3। আর নাম্বার 3 নেই? না, আমি আসলে ওনাকে যতবার দেখছি আমার এটাই মনে হয়েছে যে উনি দুইটাই মনে হয়েছে, এই দুটো আসলে সম্পর্কে 3টা ওকে তোমার পরামর্শ দেওয়ার কি 3টি জায়গা আছে? ফিল্মে কমই কথা হয়েছে, সো এখন ইনস্ট্যান্ট বলাটাও মুশকিল। আমার মনে হয় যে ওর উচিত হবে যে ঢাকাটা একটা বিগ ছবি করেছে, শুভ ছিল, ও ছিল, সব কিছু মিলে ওর নেক্সট প্রজেক্ট নিয়ে, মানে ঢাকাটাকে আটকে না থেকে নেক্সট প্রজেক্টগুলো নিয়ে আরও বেশি চিন্তা করা উচিত। কারণ সবার জীবনে ভালো ছবি থাকে, এরপরে নেক্সট ছবিগুলো নিয়ে আরও বেশি চিন্তা করা উচিত, এটা আমার মনে হয়েছে। এটা ফার্স্ট। আরেকটি, আরো 2টি আর ও যেভাবে আগাচ্ছে, আই থিঙ্ক ইটস ওকে। আমার মনে হয় যে ফিল্মটা আমার একটা স্ট্রাগলিং জায়গায়, ও নিজেও স্ট্রাগলিং করছে, সো আমার মনে হয় যে হি ইজ ওয়েটিং ফর দ্য বেস্ট পিকচার। আমার মনে হয় যে এভাবে এগিয়ে যেতে পারলেই সিলেকশনটা চুজ করতে হবে, কারণ অ্যাক্টিংটা ডিপেন্ড করে আসলে অনেকটা ডিরেক্টরের উপর। সো দীপঙ্করকে পেয়েছে, নেক্সট যাকে পাবে সেটাতে ও যে অ্যাক্টিংটা করবে সেটা ডিপেন্ড করবে ডিরেক্টরের উপর। সো ওইটা কী হয় সেভাবে চুজ করে নিতে হবে ভালো ভালো ছবিগুলো, দ্যাটস ইট। ওকে, আমাদের এখানে একটি পর্ব থাকে যে হোস্ট সে গেস্ট হয়, আবার যে গেস্ট সেখান থেকে হোস্ট একজন হয়। তোমরা কে সেই সুযোগটা নিতে চাও? একজন পাবে। তুমি চাও? ইমন, তুমি ঠিক আছে, ওকে, আমি দুজনকেই দিতে চাই, বাট খুব অল্প সময়ের জন্য। তুমি এখন হোস্ট হবে এবং আমি তোমার চেয়ারে বসবো, তারপর আবার ইমন হোস্ট হবে। সো ক্যান আই সিট? প্লিজ। ওকে, ক্যান আই সিট? অফ কোর্স। থ্যাংক ইউ। আমি আবার তুমি আমার কিন্তু এখন গেস্টের হোস্ট, সো ডেকো সেন্স অফ হিউমারের হোস্ট হিসেবে তুমি আমাকে এবং ইমনকে প্রশ্ন করবে। ডেকো সেন্স অফ হিউমারে আসার জন্য অনেক ধন্যবাদ। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল আপনাকে কিছু প্রশ্ন করব। তার ভিতরে একটা হলো গিয়ে, মানুষকে বিব্রত করতে কেমন লাগে আপনার? মানুষকে বিব্রত করার কোনো ইচ্ছে আমার নেই। এই শোটি যখন শুরু করি তখন আমি আমার সহজাত প্রশ্নগুলো করতাম, দর্শক খুব আনন্দ পেত এবং দর্শকের আনন্দকে গুরুত্ব দিতে গিয়ে দর্শক যেভাবে চিন্তা করে বাহির থেকে, আমি ভেতরে এসে সেই দর্শকের কথাগুলো বলি। আমি একজন দর্শক বাহিরে বসে ABM সুমনকে নিয়ে এরকম ভাবে, সো আমি সুযোগ পাচ্ছি দর্শকের প্রতিনিধি হয়ে এখানে এসে প্রশ্ন করবার, তো তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি তোমাদেরকে প্রশ্ন করি। রাইট। আর সুযোগ পেলে তো আপনি ডেফিনেটলি মৌসুমী আপনার সাথে প্রেম করবেন, এটা আমরা জানি। সুযোগ পেলে যে তুমি করবা না এটার তো কোনো গ্যারান্টি নাই। বল, দের ইজ নো গ্যারান্টি, বাট ডেফিনেটলি করবো না আমি। কিন্তু আপনি করবেন এটা? করবো না। না না, আপনি শোতে বলছেন, আপনি নিজের সাথে আপনি বলে গেছেন যে আপনার কখনো সুযোগ থাকলে ওমর সারি আপনার দুলা ভাইকে সরায় আপনি বিয়েটাও করতেন, এমন পর্যায়ে চলে গেছিলেন আপনি। তুমি ইমনকে কি বলতে চাও? ইমন তো তোমার প্রশ্নের অপেক্ষা আছে। না না, আমার তো গেস্ট আসলে আমরা দুইজন তো আপনার, না না, এখন তো আমরা দুইজন, আমরা দুজনকে জিজ্ঞেস করতে হবে। এখানে আসলে একটা ফেয়ারনেস হারাই গেছে না বিষয়টা। আমি বুঝতে পেরেছি, সেটা হলো কি আমাদের যে মেয়ে প্রধান উপস্থাপক সে আসলে প্রস্তুত নয়। না না, তুমি সেন্স অফ হিউমারের আর কি প্রশ্ন করতে চাও? গেস্টের তোমার চেয়ারে সময় কম, বসতে। এজন্য তুমি আর কি প্রশ্ন করতে চাও? আজকের মতো আমি আর করব না। ভয় পেয়ে গেলা? প্রশ্ন করার সুযোগ তোমার। প্রশ্ন করে যদি অ্যানসার না পাই তাহলে না, কেন? তুমি কি প্রশ্ন করলা? আমি মৌসুমী আপাকে বিয়ে করব না? ওখান থেকে ওখানে পাস করে দিলাম। বললাম যে তুমি ওকেও প্রশ্ন করতে পারো। তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম যে মৌসুমী আপাকে আমি বিয়ে করার কোনো আগ্রহ আমার নেই। কজন সহকর্মীর সাথে প্রেম করেছেন?
এবং তাদের নাম কি কি? আমি একটি প্রশ্নের উত্তর দিব, একটি দিব না। আমি কয়জনের সংখ্যাটি বলবো, যে 7 জন সহকর্মীর সাথে প্রেম করেছি, বাট নাম বলবো না। নাম বলা যাবে না, যুদ্ধ লেগে যাবে। তোমার আসন চেঞ্জ করতে চাও? হ্যাঁ অবশ্যই, সময় কম, এটা করে ফেলি। সো ইমন যাও, তোমার পালা, তুমি প্রশ্ন করো। থ্যাংক ইউ। ছুলে ফেলাও এবিএম সুমন এবং শাহরিয়ার নাজিম। যাও। আমি আপনাকে কোশ্চেন করছি শুধু, আপনার এই পর্যন্ত 2টা ছবি আপনি ডিরেকশন দিয়েছেন এবং এটা হচ্ছে 3rd ছবি যেটি করতে যাচ্ছি, যেটি পাপ করতে কাহিনী। যাচ্ছেন, পাপ কাহিনী। তো ওই 2টা ছবির থেকে এই 2টা ছবি আমরা যতটুকু স্টোরি শুনেছি, বিকজ অফ আমরা আছি এই ছবিটাতে, একটু ডিফারেন্ট মনে হয়েছে, একটু আধুনিক ছবি মনে হয়েছে। এবং আমাদেরকে নেওয়ার কারণটা কি? আমার তোমাদেরকে নেওয়ার কারণ হচ্ছে, আমি শাকিব খান আর আরিফিন শুভকে পাই নাই, এই জন্য তোমাকে আর এবিএম সুমনকে নিস। That's like big shoes to fill up. না, আরও তো ছিল। হ্যাঁ, তাদের মধ্যে তোমাদের বেটার মনে হয়েছে। দ্যাটস গ্রেট। Now we feel good. সেকেন্ড কোশ্চেন। Now we feel good. সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আপনি এই শোটা কত পর্ব পর্যন্ত চালিয়ে নেওয়ার ইচ্ছা আছে আপনার? এটা ডিপেন্ড করে কোন পর্যন্ত আমি মাইন্ড না খাই। না, মায়ের তো আপনি যে কোনো মুহূর্তে খেতে পারেন, কিন্তু সো মাইন্ড আপনার- খেলে স্টপ। মায়ের খেলে স্টপ। আহত অবস্থায় এই শো করা যাবে না। আচ্ছা, সো দ্যাটস ইট। আসলে এই সিটটা আমরা যতটা হালকা মনে করি অতটা হালকা না, কোশ্চেন আর বেরোচ্ছে না। সো সারেন্ডার করলাম, আপনি চলে আসছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আসলে ডেকো সেন্স অফ হিউমারে আমরা দর্শকের কাছাকাছি যাব এখন, কারণ আমাদের আসলে সময় শেষ। তোমরা দুজন আমার দুই পাশে দাঁড়াও, এমনভাবে দাঁড়াও যেন আমার চেয়ে খুব বেশি সুদর্শন তোমাদের না লাগে, কারণ আমাকেও কিছু কিছু মেয়ে এখনো পছন্দ করে। ডেকো সেন্স অফ হিউমারে আজকের এই এপিসোডে আমার সাথে যে 2 জন সুদর্শন হিরো ছিল, হিরো বলতে যা বোঝায় যা ছিল, এবং তাদের নিজস্ব মতামত, তাদের জ্ঞান বুদ্ধি যে প্রকাশ তারা করেছে, আমার ধারণা কিছু কিছু ইনফরমেশন তো দর্শক নতুন করে পেয়েছে, এবং হয়তো কিছু তোমরা মিস করে যেতে পারো। সেক্ষেত্রে 1 মিনিট সময় তোমাকে দিতে চাই। কোনো কিছু মিস করে গেলে, তোমার কোনো ভুল হয়ে থাকলে বা কোনো কিছু ইনফরমেশন দিতে চাইলে, তুমি ডেকো সেন্স অফ হিউমারের লাস্ট সময়টায় দিতে পারো দর্শককে। থ্যাঙ্কস প্রথমত জয় ভাইকে জানাচ্ছি, আর ডেকো সেন্স অফ হিউমার খুব ভালো একটা প্রোগ্রাম। মানে সেন্স অফ হিউমারের সাথে ডেকো থাকছে, আমার মনে হয় এটা ডেকোর জন্য খুব পজিটিভ একটা বিষয় হয়ে দাঁড়াবে। কারণ আমার মনে হয় যে সবাই অ্যাটলিস্ট এই প্রোগ্রামটা দেখে, অ্যাটলিস্ট কেউ টেলিভিশন মিস করলে ইউটিউবে দেখে। আমার নিজেরও খুব পছন্দের একটা প্রোগ্রাম। তো আজকে এখানে এসেছি, জয় ভাই আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, আমার খুবই ভালো লাগছে। আর আমার মনে হয় কোনো কিছু মিস করিনি, আমরা একটা মজা করলাম, ফান করলাম। সো সব কিছু ফান হিসেবেই দেখি, এবং আই হোপ যে নেক্সট কোনো সেন্স অফ হিউমারে আমরা আবার ছবি রিলিজ হওয়ার পর আসতে চাই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার এবিএম সুমন, তুমি কোনো কিছু মিস করে থাকলে বলতে পারো, বা ফারুকী ভাইয়ের কাছে যদি লাস্টে মাফ চেয়ে নিতে চাও তাও চাইতে পারো। কারণ honest opinion, I'm pretty sure he's that person, ওনার ওই পার্সোনালিটি আছে যেটা আসলে honest opinion উনি অ্যাকসেপ্ট করেন। সো যেটা ছিল honest opinion, এখানে আসলে মারামারি বা হাতাহাতি কিছু নাই। আর যা বলার তো আপনি বললেন, অ্যান্সার করলাম। আর লাস্টে যেটা বলবো যে সেন্স অফ হিউমার হলো গিয়ে আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান, এই জন্য যে, মানে প্রিয় বললাম এই জন্য যে এই একমাত্র শো যেটা আমি ইউটিউবে যে দেখি, যেটা আসলে বাংলাদেশে অন্য কোনো শোতে, ইভেন ইত্যাদিও একটা সময় ছোটোবেলায় অনেক জনপ্রিয় ছিল আমাদের কাছে, বাট ইত্যাদি হলো এখন হয়তো জানিও না ঠিকঠাক মতো কখন হয়। বাট সেন্স অফ হিউমার যদি টিভির যে টাইমটাতে হয়, ওই টাইমটাতে মিস তো ডেফিনেটলি করি, প্রাইম টাইম, ওটাতে আমরা বিজি থাকি। বাট ইউটিউবে যে ডেফিনেটলি দেখা হয়, আর ওটা হলো গিয়ে একমাত্র দুষ্ট লোকটার কারণে। সো থ্যাংক ইউ সো মাচ আমার ফেভারিট শোটাতে আমাকে মানে গেস্ট করে আনার জন্য। ইটস এ প্রিভিলেজ, থ্যাংক ইউ। সো লাস্ট ডেকো সেন্স অফ হিউমারের এই শেষ অংশটা কি আমরা একটু প্রাণবন্ত করে নেচে গিয়ে বিদায় নিতে পারি না নাকি? কোন গানে? যে কোনো গানে। আমরা চাচ্ছি যে আজকে আর না নাচি, কারণ আপনার ছবির, মানে আমাদের ছবির গানটা হলে পরে আমরা নেক্সট টাইম এসে নাচবো। ওকে, ইমন অনেক সতর্কতার সাথে নিজেকে সেভ করতে জানে। আর আমি দর্শককে বলতে চাই যে এবিএম সুমন যে কথাটি বলল, সে কথাটির সাথে আমি দ্বিমত পোষণ করছি। বাংলাদেশে ইত্যাদির চেয়ে জনপ্রিয় কোনো অনুষ্ঠান নেই, হানিফ সংকেতের চেয়ে বড় কোনো উপস্থাপক নেই, এবং যারা উপস্থাপনা পেশায় জড়িত তাদের ভেতর সবচেয়ে কম দামি এবং ক্ষুদ্র উপস্থাপক আমি। এবং এই অনুষ্ঠানটি দর্শক যতটুকু ভালোবাসে, আপনাদের সবার দোয়ায়, সবার ভালোবাসায় আমাদের সামনে যারা পথিকৃত আছে, যারা আমাদের আদর্শ, তাদের কাছাকাছি, তাদের জ্ঞানের কাছাকাছি যদি এই অনুষ্ঠানটিকে আমরা নিয়ে যেতে পারি, তখনই আমরা সফল হব। সো ডেকো সেন্স অফ হিউমার দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট এপিসোডে দেখা হবে আবার নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর তোমাদের জন্য আছে ডেকোর পক্ষ থেকে বিশেষ উপহার, যেটি আমি সেটের বাইরে গিয়ে তোমাদের দিয়ে দেবো। রাখা আছে ডেকোর গিফট হ্যাম্পার।
ঠিক আছে Thank you so থ্যাংক ইউ much. ভেরি মাচ সো গুড নাইট চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি